আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব মুনাফার 6 নম্বর ক্লাস। আমি গত ক্লাসে টাইপ 13 দিয়ে শেষ করিয়েছিলাম এবং আজকে টাইপ 13 এর বাকি অর্ধেক ম্যাথ হয়ে যাবে, এরপর আমরা টাইপ 14 এ চলে যাব। আচ্ছা দেখেন, আমরা এটা একটু পড়ি তো। মোহাম্মদপুর ইউনিয়নে 2024 সালের জনসংখ্যা 10 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 10%। 2025 ও 2026 সালে জনসংখ্যা কত হবে বা জনসংখ্যা কত হবে। আচ্ছা দেখেন 24 সালে 10 লক্ষ ছিল, তাই না? তো 25 সালে 26 সালে কত হবে? এটা জনসংখ্যা মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হারে বাড়বে। অর্থাৎ বাচ্চা হবে, বাচ্চাদের থেকে আবার নতুন বাচ্চা হবে, তাদের থেকে আবার নতুন বাচ্চা হবে, এইভাবেই। তাহলে এটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পড়বে এবং আমরা দেখব 25 সাল মানে 2024 সালে 10 লক্ষ, 25 সাল মানে 1 বছর পরে। তাহলে দেখেন তো 2025 সালে জনসংখ্যা হবে আগে ছিল যে কত, 24 সালে কত ছিল? 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। 10 লক্ষ এর কত পার্সেন্ট বাড়ছে? জনসংখ্যা বৃদ্ধির হার 10%। তাহলে এই 10 লক্ষকে আপনি মোট 100% ধরে নেন। তাহলে বৃদ্ধির হার যদি 10% হয়, 100 যোগ 10 মানে হচ্ছে 110%। অর্থাৎ এর 110%। আমি এগুলো বেসিকগুলো আগে দিয়ে দিয়েছি আপনাদেরকে। 2025 সালে, অর্থাৎ 1 বছর পরে 2025 সালে এত পার্সেন্ট। আচ্ছা এবার দেখেন, ইন্টু 110 বাই কত? 100। আচ্ছা এটার সাথে এটা চলে যায় এবং নিচে এই দুইটা চলে যায়। আলটিমেট আপনার এদিকে কি থাকে? এদিকে কি আছে দেখেন তো। 11 এর সাথে 1 গুণ করলে 11 এর সাথে 1 গুণ করলে 11। একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে আরেকটা। এত লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 11 লক্ষ। এতজন হচ্ছে 2025 সালে আমাদের জনসংখ্যা হবে এতজন, কারণ এটা চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধির বেসিক আমি আপনাদেরকে ক্লিয়ারলি দিয়ে দিয়েছি। তাহলে 25 সালে জনসংখ্যা হবে কত? এতজন। এবার দেখেন 2026 সালে জনসংখ্যা কত হবে? এই 25 সালে যেটা হয়েছে সেটা আর 10%। 25 সালে যেটা হয়েছে সেটা আর 10%। অথবা আপনি এভাবে না করে ওই 24 সালের ক্ষেত্রে আপনি করতে পারেন। 2024 সালে কত হয়েছিল? 2024 সালে হয়েছিল যে 10 লক্ষ। এত এর 10 লক্ষ এর 25 সালে একটা, 26 সালে একটা, মানে 2 বছর পরে। আপনি এখানে বলতে পারেন কয় বছর পরে? 2 বছর পরে। এখানে বলতে পারেন কয় বছর পরে? 1 বছর পরে। 1 বছর পরে, 1 বছর পরে। আচ্ছা এত এর কত পার্সেন্ট? 110%। 110% এর 2 বছর পরে হলে 2 বছর, 110%। তাহলে 10 লক্ষ গুণন 110, নিচে হবে 100, 110 নিচে হবে কত? 100। একটা, দুইটা, একটা, দুইটা, উপরে দুইটা, এদিকে দুইটা। আচ্ছা 11 গুণ করলে কত? 121। 11 গুণ করলে 121। এই 121 সাথে 1 গুণ করলে 121। একটা, দুইটা, মানে 4টা ডিজিট। এটাই হবে এতজন হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কত সালে? 2026 সালে হবে এতজন 2 বছর পরে, অর্থাৎ 12 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12 লক্ষ 10 হাজার। 12 লক্ষ 10 হাজার হবে যে আমাদের 2026 সালে। এটা আপনি এভাবে না করে 2026 সালে চাইলে আপনি এভাবেই করতে পারেন। 2026 সালেরটা চাইলে আপনি এই 25 সালেরটা হিসাব করে করতে পারেন। কীরকম? 11 লক্ষ এর মানে 25 সাল থেকে যদি আপনি হিসাব করতে চান, তখন 25 সাল থেকে হিসাব করলে 1 বছর হবে 26 সালে, তখন এর 110%। 110%। এইভাবেই করলে আপনার উত্তর আসবে কত? 11 এর সাথে 11 গুণ করলে 121। আলটিমেট লাস্টে 3টা ডিজিটাল, 3টা শূন্য আছে, এদিকে একটা আছে। আপনি 25 সাল ধরেও করতে পারেন, 24 সাল ধরেও করতে পারেন। 24 সাল ধরে করলে 110% দিতে হবে দুইটা,
25 সাল ধরে করলে 110% দিতে হবে একটা, এবং 24 সাল ধরে করলে জনসংখ্যা কত এর 10 লক্ষের, আর 25 সাল ধরে করলে জনসংখ্যা 11 লক্ষের দিতে হবে। আচ্ছা, এই দুইটা গেছে কা, মানে 1 নাম্বার আমরা উত্তর করে ফেলছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 নাম্বার। এখন একটু খেয়াল করেন, 2025, 2022 এবং 2023 সালে জনসংখ্যা কত ছিল। পূর্বের বছর যদি জনসংখ্যার কথা বলে, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, পূর্বের বছর এগুলো হচ্ছে পরের বছর, 25, 26 এগুলো হচ্ছে আজকের পরের বছর। যদি আপনার থেকে পূর্বের বছর হিসাব করে, কিসের বছর, পূর্বের 2022, 23 পূর্বের বছর হিসাব করলে কি করবেন আমি বলি। আগে আমি প্রথমত 2023টা বের করি। আমি এখন আছি কোথায়, 2024-এ। আচ্ছা দেখেন তো, 2023 এক বছর পূর্বে, আপনি যদি বলেন এক বছর পূর্বে, 2023 সালে, এক বছর পূর্বে মানে 2023 সালে জনসংখ্যা, 2023 সালের জনসংখ্যাটা আমি লিখতেছি না, কত, 10 লক্ষ, 10 লক্ষ এর। আচ্ছা, আমরা পরে মানে পরে 2023-এর পরে আমরা বলছিলাম 10 লক্ষ এর 110%, তাই না? মানে 10 লক্ষের সাথে 110% গুণ করেছিলাম, তাই না? তো পূর্বের বছরে যেতে হলে একটা জিনিস মাথায় রাখবেন, পূর্বের বছরে যেতে হলে আমরা ভাগ করে দিব কত পার্সেন্ট, 110%। পূর্বের বছরে যদি যেতে হয় তাহলে কি করে দিব, ভাগ করে দিব, শেষ। তাহলে 10 লক্ষ 6টা শূন্য ভাই, নিচে হবে 110%-এর জন্য 100। এবার আপনি একটা কাজ করেন, আমি বলছিলাম এটা হচ্ছে মূল্যায়নের উপরটা বসে যাবে, 6টা ইন্টু হবে 100টা উপরে চলে যাবে, এবং 110টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, এবং এই শূন্যর সাথে এই শূন্য কাটাকাটি দেন। আলটিমেট আমার উপরে কি থাকে দেখেন তো, আলটিমেট আমার উপরে থাকে যে 7টা ডিজিট, 7টা শূন্য, 3টা 7টা শূন্য, এবং নিচে আছে কত, 11। এই গুণটা এবার আমরা করব, এই ভাগটা আমরা করব, এরপর আমরা বুঝতে পারবো। দেখেন 11 দিয়ে আপনি এটাকে ভাগ করেন, 3টা 6টা 7টা। আচ্ছা দেখেন 3টা 6টা 7টা, প্রথমত 1-এর মধ্যে 11 যাবে না, 10-এর মধ্যেও যাবে না, 100-এর মধ্যে যাবে, মানে এতটুকুর মধ্যে 11 যাবে। 100-এর মধ্যে 11 কয়বার যাবে, 9 বার। 9 বার গেলে কত হয়, 99। 9 বার গেলে কত হয়, 99। আচ্ছা এবার বিয়োগ করেন তো, বিয়োগ করলে দাঁড়ায় যে কত, 1। এবার আপনি একটা শূন্য নামান, কয়টা, একটা শূন্য নামান। একটা শূন্য নামালে যাবে না, তাহলে আরো একটা শূন্য নামান। মাথায় রাখবেন, এখান থেকে যদি 2টা শূন্য নামান, এদিকে একটা শূন্য দিতে হবে, এদিকে একটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। আচ্ছা এবার আবার কয়বার যায়, 100-এর মধ্যে আবার যায় কয়বার, 9 বার, অর্থাৎ 9 বার গেলে হয় 99। আলটিমেট বিয়োগ করেন এত, তাহলে আপনি এতটুকু নামাই ফেলছেন, এই 2টা নামাই ফেলছেন। এখন আবার যাচ্ছে না, আবার 2টা নামান, একটা 2টা, একটা 2টা, এখানে এদিকে 2টা নামালে এদিকে দিতে হবে একটা, তাহলে কয়বার যাবে, তাহলে এতটুকু বুঝছি। এবার এখানে কয়বার যাবে দেখেন তো, 9 বার। কয়বার যাবে এখানে, 9 বার। 9 বার গেলে হবে কত, 99। আলটিমেট কত, 10। আলটিমেট বিয়োগ করলে 1। এখন এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। এবার আপনি একটা মনে মনে একটু চিন্তা করে দেখেন, এখানে কিন্তু যাবে না, 11 10-এর মধ্যে যাবে না। তো 10-এর মধ্যে না গেলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এদিকে একটা পয়েন্ট আনেন। আচ্ছা ধরেন 10-এর মধ্যে আপনি একটা মোটামুটি আন্দাজ করে ধরে নেন, মানে আপনি একটা মোটামুটি একটা আন্দাজ করে ধরে নেন 10-এর মধ্যে যাবে না। দেখেন আমি একটা কথা বলি শুনেন, আপনি নর্মালি এই হিসাবটা কিসে করতে পারবেন না। নর্মালি আপনি এই হিসাবটা, এটা তো জনসংখ্যার পরিমাণ, এটা তো আপনার এখন তো দশমিক চলে আসতেছে, আপনি চাইলে এখানে দশমিক আনতে পারেন, এখানে শূন্য দিতে পারেন, এটা তো দশমিক চলে আসতেছে। তো নর্মালি আমরা দশমিক না এনে আমরা একটা কাজ করব, দশমিকে না এনে আমরা একটা কাজ করব, সেটা কি জানেন, সেটা হচ্ছে আমরা মনে মনে জাস্ট 11 10-এর মধ্যে একবার যাই এরকম ধরে নিব। কয়বার, একবার যাই এরকম ধরে নিব, তাহলে মোটামুটি কয়বার যাই, একবার।
মানে একবার আমাদের মনে মনে ধরে নিতে হবে আর কি, একবার মনে মনে মানে এটা মনে মনে ধরে নিতে হবে, তাহলে এতজন। কারণ আপনার এটা তো দশমিক হতে পারবে না, এটা দশমিক হওয়া যাবে না। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি, আশা করি আমি এই বিষয়টা এখন বোঝাতে পেরেছি। কারণ জনসংখ্যা তো আর দশমিক হয় না। তো মজার বিষয় হচ্ছে এই ম্যাথটা আপনাকে কোথায় দিবে না, এমসিকিউতে দেবে না। এই ম্যাথটা আপনাকে কখনোই কোনোভাবেই এমসিকিউতে দেবে না, কারণ এত বড় ম্যাথের জন্য কি আপনাকে এমসিকিউ দেবে? তো এই ম্যাথটা দেবে কোথায়? এই ম্যাথটা দেবে যে রিটেনে। এবং কিসের রিটেন? এটা চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ। চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ আপনাকে নর্মাল চাকরিতে আসেই না। চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ 9 থেকে 12তম ক্যাটাগরির জবগুলোতে চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ আসবে, এবং এই জবগুলোতে আপনার রিটেন এক্সামে এই ম্যাথগুলো আসবে, এবং সেই রিটেন এক্সামে আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। আপনাকে এমনকি বিসিএস এ শুদ্ধ রিটেনে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। তো আমাদের ঘাবড়ানোর দরকার নাই। এইরকম বড় ম্যাথ আসলে, বড় ক্যালকুলেশনের ম্যাথ চলে আসলে রিটেন আসবে, সেখানে অবশ্যই আমাদেরকে এমসিকিউর জন্য কি করে দিবে, সুযোগ করে দেবে, মানে গিয়া দিবে আর কি, ওই ক্যালকুলেটর দিবে। আচ্ছা, এবার এরপরেরটা আমরা দেখব 2023 সালেরটা আমরা একটু দেখব। দেখেন 2023 সালে, এখন আমরা 2023 সালে না বলে 2022 সালে বলবো। কত সালে? 2022 সালে। তাহলে 2022 সালে হলে 2022, তাহলে 2023 সালে যদি এক বছর পূর্বে হয়, 2022 সালে যদি এক বছর পূর্বে হয়, তাহলে 2023 সালে যদি এক বছর পূর্ণ হয়, তাহলে 22 সালে হবে 2 বছর পূর্ণ, অর্থাৎ দুইটা এত দিয়ে ভাগ, 110% দুইটা দিয়ে কি করে দেবেন, ভাগ করে দিবেন। আচ্ছা, ভাগ করে দিলে কি দাঁড়ায়? 10 লক্ষ 6টা শূন্য এবং নিচে 110 বাই কত, 100 গুণন 110 বাই কত, 100। আচ্ছা, তাহলে আমি বলছিলাম মূল্যায়নের উপরটা বসে যাবে। মূল্যায়নের উপরে কি আছে? 10 লক্ষ। মূল্যায়নের উপরে কি আছে? 10 লক্ষ, এবং 102টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। 102টা উপরে চলে যাবে, এবং নিচে থাকবে 110 110। এতটুকু বুঝছেন? এবার এই শূন্য দুইটা, উপরে দুইটা শূন্য কাটাকাটি করে ফেললাম। তাহলে উপরে কি দাঁড়ালো দেখেন তো? এদিকে হবে 6টা শূন্য। 10 লক্ষের মধ্যে শূন্য কয়টা? 6টা। এবং এখান থেকে আসবে কয়টা? 2টা। এবং নিচে দাঁড়ালো কত? নিচে দাঁড়ালো 11 গুণ করলে 121। 11 গুণ করলে কত দাঁড়াবে? 121। তো মজার বিষয় হচ্ছে, এটা আপনি কি করে ফেলেন, এটা মানে এই ম্যাথটা আসছে যে এরকম ম্যাথে, এই ম্যাথটা কোথায় আসছে? রিটেন আসছে, এবং যেখানে ক্যালকুলেটর ছিল। তাহলে আপনি এটা এভাবে না করে আপনি ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে দেন। আপনি ক্যালকুলেটর ব্যবহার করলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে মোটামুটি এতজন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 82,66,662 জন। মোটামুটি এতজন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কারণ এটাকে আপনাকে কি ব্যবহার করতে দিবে? এটাতে আপনাকে অবশ্যই ওই ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। তো সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের ম্যাথ যখন আসবে, শর্টকাটে আমি দুইটা সূত্র মনে করাই দিই আপনাকে। দেখেন, 2 বছরের পার্থক্যের জন্য আপনি একটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে পিআর স্কোয়ার। আর 3 বছর যদি হয়, পার্থক্য যদি 3 বছর হয়, সেটা আপনি মনে রাখবেন পিআর স্কোয়ার ইন্টু আর প্লাস 3। এই জিনিসটা আপনি একটু মনে রাখবেন। এটা হচ্ছে কয় বছরের জন্য? 2 বছরের জন্য। কয় বছর? 2 বছর। এবং এটা হবে কয় বছর? 3 বছরের জন্য। এটা হবে 3 বছর, এটা হবে 2 বছর। এর চেয়ে আপনার আসবে না। 2 বছর এবং 3 বছরের বাইরে 5 বছর, 4 বছর এরকম ম্যাথ আপনার কাছে আসবে না। এবং এটা কোথায় অ্যাপ্লাই করব? এটা শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করব। শুধুমাত্র এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব। রিটেনের জন্য কিভাবে করব সেটা আমি তো আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, বার্ষিক 5% হারে, বার্ষিক 5% হারে 500 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আমি প্রথমত রিটেন নিয়মটা করাই দিব, এরপর আমরা এমসিকিউটা করব। প্রথম আমি রিটেনটা দেখিয়ে দিব, এরপর আমরা এমসিকিউটা করব। আচ্ছা, দেখেন বার্ষিক কত পার্সেন্ট হারে? 5% হারে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, মানে এখানে কিছুই না। সরল মুনাফা বের করতে হবে,
চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফাটা একটু বড় হবে, এখান থেকে সরল মুনাফাটা কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা সরল মুনাফাটা বের করে ফেলি। সরল মুনাফা আই ইকুয়াল, এটা তো আপনারা জানেন, পি আর এন বাই 100। তাহলে পি কত, 500, পি হচ্ছে কত, 500, আর কত, 5%, এন কত, কয় বছরের, 2 বছরের, বাই কত, 100। তাহলে কাটাকাটি দিয়ে দেন, 5 5 25, 25 দুগুণে কত, 50, 50 টাকা হচ্ছে সরল মুনাফার টাকা, মানে সরল সুদের টাকা হচ্ছে 50 টাকা। এবার আমরা কি বের করব, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। এখন দেখেন, চক্রবৃদ্ধি সুদটা আমি আপনাকে 2 রকম ভাবে দেখিয়েছিলাম, একটা সূত্র দিয়ে দেখিয়েছিলাম, আরেকটা সূত্রবিহীন দেখাইছিলাম। আচ্ছা দেখেন, আমরা একটা সূত্র দিয়েছিলাম এরকম, পি ইন্টু 1 প্লাস আর, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এন এটা কিসের, এটা চক্রবৃদ্ধি মুনাফার, চক্রবৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি সূত্র। এবং এই সি এর মানটা কি, সি এর মানটা কি মুনাফা, অর্থাৎ সি এর মানটা কি লাভ, না, সি এর মানটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে হচ্ছে মুনাফা আসল। সি এর মানটা কি, মুনাফা আসল, মানে এখানে মুনাফাও আছে, আসলও আছে, লাভও আছে, মূলধনও আছে সি এর ভিতরে। তো আপনি এই সিটা বের করে ফেলবেন। তো সিটা বের করছেন মানে আপনি মুনাফাও বের করছেন, আসলও বের করছেন, দুইটা একসাথে। এবার এখান থেকে আপনি আসলটা বিয়োগ করে দেন, এখান থেকে আপনি আসলটা বিয়োগ করে দিলে আপনার বের হয়ে যাবে আলটিমেট শুধুমাত্র মুনাফাটা। তাহলে আমার লাগবে মুনাফা। আপনি তাইলে এবার এই সূত্র অ্যাপ্লাই করে সি এর মান মানে মুনাফা আসল বের করেন, সেখান থেকে মুনাফা বিয়োগ করে দেন। এবার মুনাফা, চক্রবৃদ্ধিতে মুনাফা পেয়ে গেছেন এবং সরলে মুনাফা পেয়ে গেছেন, এবার মুনাফা বিয়োগ করে ফেলেন। এভাবে আপনি করতে পারেন। তবে আমি এটার আরেকটি সিস্টেম আপনাকে দেখাইছিলাম, সেটা না দেখে এই ম্যাথটা আমি সূত্রের নিয়মে করাই। তাহলে দেখেন তো, চক্রবৃদ্ধি মুনাফা আসল বা মূলধন, দেখেন চক্রবৃদ্ধি মূলধন, অথবা আপনি বলতে পারেন মুনাফা আসল, মুনাফা আসল, সি ইকুয়াল মূলধন, অথবা সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে দেখেন তো ভাইয়া, তাহলে আমাদের মূলধনের মান কত, 500, মূলধনের মান 500 এবং 1 প্লাস আর এর মান কত, 5%, মানে হচ্ছে 5/100, এবং এন এর মান কত, 2 বছর। তাহলে দেখেন তো, 500 গুণন 1 প্লাস, 100টা লসাগু নিয়ে নেন, 100টা কি নেবেন, লসাগু নেন। তাহলে এটা হবে 100 যোগ 5, 100 যোগ 5, উপরে হবে স্কোয়ার। তাহলে 500 উপরে হবে, নিচে হবে 100, উপরে হবে 105, এবং ওদিকে কি স্কোয়ার। দেখেন তো, এদিকে কি স্কোয়ার। আচ্ছা দেখেন, তাহলে 500 গুণন নিচে হবে 1। আচ্ছা দেখেন, একটা কাজ করি, সেটা হচ্ছে আপনি 5 দিয়ে কাটাকাটি করেন। আপনি নিচে 5 দিয়ে কাটলে যাবে যে, আপনি নিচে যদি 4 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে নিচে 5 যাবে যে 20 বার, উপরে 5 কয়বার যাবে দেখেন তো, 5, এখানে যাবে যে 21 বার, কতবার, 21 বার, এদিকে আছে স্কোয়ার। তাহলে দেখেন তো, 500 গুণন 20, উপরে হবে 21, এবং এদিকে হবে 21, নিচে হবে 20। এতটুকু বুঝছেন আশা করি। এবার আপনি এটা কাটেন, এটা কাটেন, 21 গুণ করেন, তার সাথে 5 গুণ করেন, 21-এর সাথে 21 গুণ করেন, 1 1 এবং সোজাসুজি গুণ, 1 1 1, 2 1 2, 2 1 2, মানে 4, 2 দ্বিগুণে 4, মানে 400, 2 দ্বিগুণে 4, 441, তার সাথে 5 গুণ করেন। 441-এর সাথে কত গুণ করবেন, 5 গুণ করবেন। 441 তার সাথে 5 গুণ করলে 5 একে 5, 4 5 20, সাথে আছে 2, 4 5 20, মানে হচ্ছে 22। অর্থাৎ আমরা উপরে কি পাই দেখেন তো, আমরা উপরে যে জিনিসটা পাই সেটা হচ্ছে কত, 22,0, মানে সি এর মান পাই কত, সি এর মান 22,05, নিচে পাই কত, 4। এবার আপনি এটাকে 4 দিয়ে কাটেন, এটাকে 4 দিয়ে কাটলে কত আসে দেখেন তো একটু, 4 দিয়ে কাটেন, 4 22-এর মধ্যে কয়বার যাবে, 5 বার, 5 বার গেলে হবে কত, 20, বিয়োগ করেন 2। এবার 0 নামান,
স্যার এখানে কয়বার যাবে 5 বার, 4 5 20, 5 বার যাবে অর্থাৎ 20 হবে। এবার আপনি 5 নামান, এখানে কয়বার যায় একবার, কয়বার যায় একবার, একবার গেলে হয় কত 4, 1 বিয়োগ করেন 1। এবার আপনি এখানে একটা দশমিক দেন, এটার পরিবর্তে এদিকে একটা কি দেন 0 দেন, তাহলে 551, 551 এখানে কয়বার যায় 2 বার যায়, 2 বার গেলে কত হয়, 2 বার গেলে হয় 8। এবার আপনি আবার বিয়োগ করেন 2। এবার এখানে আপনি চাইলে আবার একটা 0 আনেন, স্যার এখানে কয়বার যায় 5 বার, অর্থাৎ আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 551.25, মানে আমাদের সি এর মান দাঁড়ালো কত 551.25। এটা দাঁড়ালো আমাদের কিসের মান, সি এর মান। মানে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসল দুইটাই একসাথে এত টাকা। আচ্ছা এতটুকু বুঝছেন, কিন্তু আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মুনাফা, কারণ আমরা মুনাফার পার্থক্য বের করব। তাহলে দেখেন তো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এইটা থেকে 551.25 থেকে চক্রবৃদ্ধি মূলধন কত ছিল 500 টাকা, 500 বিয়োগ করেন। তাহলে এটা থেকে 500 বিয়োগ করলে 51 দশমিক কত দাঁড়াবে, 51.25 টাকা দাঁড়াবে। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফার টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কত টাকা, চক্রবৃদ্ধি মুনাফা পেলাম এত টাকা, এবং সরল মুনাফা পেলাম কত টাকা 50 টাকা। তাহলে এবার আপনি পার্থক্যটা বিয়োগ করেন, মুনাফার পার্থক্যটা আপনি বিয়োগ করেন। তাহলে দেখেন তো 51.25 টাকা মাইনাস সরল মুনাফা 500 টাকা, আলটিমেট আপনার বিয়োগ করে ফেললে 1.25 টাকা এখানে থাকবে। 51.2 থেকে 50, 51.2 থেকে 51.2 থেকে যখন আপনি 50 বিয়োগ করবেন আপনার দাঁড়াবে কত 1.2 টাকা, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার। আশা করি আমি এই ম্যাথটা আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা দেখেন, আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করি। দেখেন এখানে আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখানে পি ইন্টু 1 প্লাস আর, এখানে আর মানে হচ্ছে 5%, আর মানে হচ্ছে 5% এবং 5% মানে হচ্ছে 5/100, এইরকম কেন লিখছি? আর এর মানটা এখানে পার্সেন্টের জন্য এরকম বসালাম, আর আমি সরল মুনাফা আয় বের করার সময়, সরল মুনাফা আয় বের করার সময় এইভাবে দিয়ে দিই, এইভাবে দিয়ে এবং নিচে 100 বসাই দিই। আর এর মান কত, আর এর মান ধরেন 5%, 5% এটা দিই না কেন, 5%-এর 100টা দিই না কেন? এখন সরল মুনাফার একটা জিনিস মাথায় রাখবেন, সরল মুনাফার মেইন সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন। সরল মুনাফার মেইন সূত্র আই ইকুয়াল পি আর এন। নিচে 100টা মেইন সূত্র না, মেইন সূত্রের মধ্যে 100টা পড়ে না, কিন্তু আমি ম্যাথ সহজ করার জন্য পি আর এন বাই 100 একেবারে দিয়ে দিই, এটাই আমরা সূত্র হিসেবে মনে রাখি। এবং এই 100টা কিসের 100 জানেন? ওই আর এর একটা মান থাকে না, পি আর এন, আর এর একটা মান আছে না, আর এর মানটা থাকে কোথায় পার্সেন্টে, ওই পার্সেন্টের 100টা কোথায় আসে, নিচে আসে। এই জন্য আমরা ডিরেক্ট সূত্র ধরে নিই এটা। এই জন্য আপনি মাথায় রাখবেন শুধু সরল মুনাফার ক্ষেত্রে আমরা এটা এই মানে শুধু আর এর মানটা জাস্ট মানে বসে সূত্রের মধ্যে 100 রেখে দিই, কিন্তু এখানে পার্সেন্টের জন্য নিচে কি দিতে হবে 100 দিতে হবে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করিয়ে দিছি। দেখেন কি বলছে, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকায় 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? দেখেন আমি শর্টকাটের জন্য সূত্র দিছি, এটা একটু পরে আমি রিটেন নিয়মটা দেখাই দিই। তাহলে দেখেন তো সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা হবে আই ইকুয়াল পি আর এন বাই 100। আই ইকুয়াল পি আর এন মান বসাই দিই আমি। দেখেন পি এর মান হবে 1000 এবং আর এর মান কত 10, এন এর মান কত 2 বছর, নিচে হবে কত 100। এটা 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 কত দাঁড়ায় দেখেন তো 100 এবং 200 টাকা, কত দাঁড়ায় 200 টাকা, 10 দ্বিগুণে 100 এবং 200 টাকা। আচ্ছা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বের করব। দেখেন তো আমি আরেকটা কাজ করি, এবার একটু দেখেন চক্রবৃদ্ধি ডিরেক্ট মুনাফা বের করে ফেলবো। মুনাফা দেখেন তো ভাইয়া, চক্রবৃদ্ধি মুনাফা মানে ওই সুদ আসল থেকে আপনি আসল বিয়োগ করে দেন, মানে সুদ আসল মানে চক্রবৃদ্ধি মূলধন, মুনাফা আসল থেকে আপনি আসলটা বিয়োগ করে দেন, মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দেন, আলটিমেট চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়ে যাবে। তাহলে সি মানে কত, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, অর্থাৎ এটা ছিল যে মুনাফা আসল, এবং মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দেন, আলটিমেট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে মুনাফা।
মানে লাভটা, তাহলে কত টাকা? 1000 টাকা। 1000 টাকা 1 প্লাস আর এর মান কত ভাইয়া? 10%। 10% মানে 10/100 ইন্টু 2 বছর মাইনাস পি কত? 1000। আশা করি বুঝছেন। দেখেন এবার 1000 এবং এখানে আপনি এটার সাথে এটা কাটাকাটি দিয়ে দেন এবং আপনি 10 লসাগু নেন। 10 লসাগু নিলে এদিকে দাঁড়ায় কত? 10 এবং এদিকে দাঁড়ায় কত? 1। আলটিমেট কত থাকে? উপরে থাকে স্কোয়ার, এদিকে থাকে 1000। আচ্ছা দেখেন 1000 গুণন উপরে থাকে 11, নিচে থাকে 10, অর্থাৎ 11/10 থাকে কয়টা? 2টা। 11/10 স্কোয়ার আছে এই জন্য, বিয়োগ কত? 1000। এটার সাথে এটা, এটার সাথে এটা কাটাকাটি দেন। 11 গুণ করলে কত? 121। তার সাথে 0, তার সাথে 10 গুণ করলে শেষে একটা কি আসবে? 0 আসবে। আচ্ছা এবার আপনি এখান থেকে 1000টা বিয়োগ করে ফেলেন। 1000টা বিয়োগ করলে 1210 থেকে 1000টা বিয়োগ করলে কত? 210। কত টাকা? 210 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। কি মুনাফা? চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু আমরা তো শুধু চক্রবৃদ্ধি মুনাফা বের করলে হবে না, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটার পার্থক্য বের করতে হবে। তাহলে পার্থক্য কি ভাইয়া? পার্থক্য কত? চক্রবৃদ্ধি মুনাফা কত? 210 টাকা। সরল মুনাফা কত? 200 টাকা। পার্থক্য কত? 10 টাকা। বিয়োগ করলে কত আসবে? 10 টাকা। কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক নাম্বার। এবার দেখেন এটা হচ্ছে রিটেন নিয়ম। এটা কি নিয়ম? রিটেন নিয়ম। এবার দেখেন আমরা এমসিকিউটা কিভাবে করব। দেখেন আমি বলছি আপনাদেরকে 2 বছরের পার্থক্যের জন্য পি আর স্কোয়ার। 2 বছরের পার্থক্যের জন্য কি? পি আর স্কোয়ার। পি হচ্ছে কত? 1000 আর হচ্ছে কত? 10%। 10% মানে হচ্ছে 10/100 এবং এদিকে হচ্ছে স্কোয়ার। তাহলে 1000 গুণন এটার সাথে এটা কাটেন, উপরে থাকে কত? আলটিমেট 1/10 একটা এবং 1/10 আরও একটা, স্কোয়ারের জন্য 2টা। এটা গেছে গা, এটা গেছে গা, আলটিমেট থাকে 10 টাকা। মানে পি আর স্কোয়ার করার পর আপনার ডিরেক্ট কত চলে আসবে? সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যর মানটা চলে আসবে পি আর স্কোয়ার করার পর। এটা আপনি এমসিকিউতে করবেন এবং রিটেন নিয়মটা আমি তো দেখাই দিছি। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে আমি আপনাকে বলছিলাম 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বললে আমরা শর্টকাট করব কি? পি আর স্কোয়ার ইন্টু 1 প্লাস আর, 1 প্লাস আর প্লাস 3। কি বলছিলাম? আর প্লাস 3। আচ্ছা পি এর মান কত? 1000। পি এর মান কত? 1000। আর কত? 10%। 10% মানে 10 কত? 100। আর এর উপর কি? স্কোয়ার। আর এর উপর কি? স্কোয়ার। এবার দেখেন আর এর মান কত? 10% মানে হচ্ছে 10 কত? 100 এবং প্লাস কত? 3। দেখেন এবার 1000 গুণন 10, এটা কাটাকাটি করার পর 1/10। 1/10 কয়টা থাকে? উপরে স্কোয়ার মানে 2টা। 1 কত? 10। আচ্ছা এবার দেখেন এটা কাটাকাটি করেন, আলটিমেট 1/10 এবং ওদিকে থাকে 3। আপনি 10 লসা গুনেন, এদিকে হবে 1, এদিকে হবে 30। 1 3 10 30। আচ্ছা এইটা 3, 2টা চলে যাবে, একটা দুইটা চলে গেছে। এদিকে আছে কত? 10। এদিকে আছে 10 ইন্টু এদিকে কত আছে দেখুন তো? 30 এবং 1 যোগ করলে কত? 31 এবং নিচে আছে কত? 10। এটাকে চলে গেছে, আলটিমেট আপনার মান আসছে কত? 31 টাকা। আপনার সরল এবং দরজা খুলে দিই, ফোকাস গিয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন তাহলে সরল এবং 3 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের মান কত দাঁড়ায়? 31 টাকা। আশা করি আমি আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। নতুন বছরে পরিবর্তন করার আমার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ মামা
হ্যাঁ তুই সেরা, তুই সেরা, তোর বন্ধুও সেরা। সাউন্ড মানলে হেডফোন দে। তাহলে দেখেন তো ভাইয়া, এটা একটু দেখেন তো, 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। এই ম্যাথটা দুইভাবে করা যাবে। আমরা প্রথমত রিটেন নিয়মটা দেখব এবং এরপর আমরা ফ্রিলির এমসিকিউ সিস্টেমটা আমরা দেখব। দেখেন তো আমি আপনাদেরকে বলছিলাম, দেখেন তো 4% হার অর্থাৎ আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে, মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে। কি বের করতে হবে? কত টাকার মানে মূলধন বের করতে হবে, মানে পে এর মান বের করতে হবে। আচ্ছা, এমসিকিউর জন্য আমরা কিভাবে করব আমি বলি, শুনেন। আমি আপনাদেরকে বলছিলাম যে যদি 2 বছরের বের করি, যদি 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এভাবে বলছিলাম আমি। 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সূত্র কি? পি আর স্কোয়ার। এটা শুধুমাত্র কোথায় ব্যবহার করব? শুধুমাত্র এমসিকিউতে। এভাবে বলছিলাম। আচ্ছা, তাহলে সুদের পার্থক্য এটা এবং সেই সুদের পার্থক্যের মান কত? 1 টাকা হলে, তাহলে আমি কি এরকম বলতে পারি না, পি আর স্কোয়ার ইকুয়াল 1 টাকা। সুদের পার্থক্য সূত্র হচ্ছে এটা এমসিকিউর জন্য এবং সেটা টাকায় হচ্ছে এটা। তাহলে আমি কি পি আর স্কোয়ার ইকুয়াল 1 বলতে পারি না? আচ্ছা দেখেন এবার, পি ইন্টু আর এর মান কত? 4%। মানে 4% মানে হচ্ছে 4 বাই কত? 100। 4% মানে 4 বাই 100 স্কোয়ার ইন্টু 1। আচ্ছা, তাহলে দেখেন পি ইন্টু, আপনি নিচে উপরে 7 দিয়ে কাটলে 1, নিচে 7 দিয়ে কাটলে কত? 25। উপরে থাকে কত? স্কোয়ার মানে 1। তাহলে পি ইন্টু, আপনি যদি এভাবে করেন 1/25, 1/25, দুইটা স্কোয়ারের জন্য দুইটা। আচ্ছা, তাহলে এবার দেখেন পি ইকুয়াল, আচ্ছা দেখেন পি 1 এর সাথে গুণাকারে,
তাহলে পি, আচ্ছা দেখেন, পি ইন্টু পি যদি 1-এর সাথে গুণ হয়, পি যদি 1-এর সাথে গুণ হয়, উপরে হবে পি এবং নিচে হবে 25, নিচে হচ্ছে 25 এবং 25 গুণ করলে 625 ইকুয়াল 1। 25 গুণ করলে কত? 625। আপনারা একটু গুণটা করবেন, এরপরে বুঝতে পারবেন। এবার আমি কোনাকুনি গুণ করলে এর নিচে মনে মনে একটা 1 আছে, 1-এর সাথে পি গুণ করলে পি একে পি এবং উপরে 625-এর সাথে 1 গুণ করলে 625। তাহলে আমাদের কাঙ্ক্ষিত পি এর মান দাঁড়ালো কয় টাকা? 625 টাকা। এটা হচ্ছে আমাদের এমসিকিউ সিস্টেম। এবং এখন আমি আপনাদেরকে রিটার্ন নিয়মটা একটু দেখাবো, একটু মনোযোগ দেন, রিটার্ন নিয়মটা দেখব। সুদে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। অর্থাৎ আপনার কাছ থেকে কিসের মান চাইছে? কত টাকার, মানে পি এর মান চাইছে, পি এর মান বের করতে হবে। আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমি সরল মুনাফা সূত্রটা ইউজ করি। সরল সুদ বা সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন বাই 100, পি আর এন বাই কত? 100। এতটুকু বুঝছেন? পি আর এন বাই 100। পি এর মান লাগবে, আর এর মান কত পার্সেন্ট? 4%। এদিকে হচ্ছে 100 এবং এন এর মান হচ্ছে কত? 2। আলটিমেট আপনি 4 দিয়ে কাটলে উপরে থাকবে 2p, নিচে থাকবে কত? 25। মানে আপনি এই 4 দিয়ে 100-কে কাটলে নিচে থাকবে 25, উপরে থাকবে 2p। অর্থাৎ সরল মুনাফা দাঁড়ালো 2p বাই 100। আচ্ছা, এবার আমি যেটা বের করবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করব। সুদ যে কথা, মুনাফা সেম কথা। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা কেমনে বের করবো ভাইয়া? একটু দেখেন। চক্রবৃদ্ধি মুনাফা আসল, চক্রবৃদ্ধিতে মুনাফা আসলের অপর নাম হচ্ছে সুদ আসল অথবা চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসল, মানে হচ্ছে মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা এবং আসল দুইটা একসাথে। মুনাফা আই এবং আসল দুইটা একসাথে। এই সূত্রটা হচ্ছে মুনাফা আসল দুইটা একসাথে। কিন্তু আমি তো চক্রবৃদ্ধি মুনাফা আসল বের করতেছি না, আমি তো চক্রবৃদ্ধি মূলধন বের করতেছি না। আমার লাগবে কি? চক্রবৃদ্ধি সুদ, মানে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে আমার সুদের পার্থক্য বের করতে হবে। তাহলে আমার সুদ লাগবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ মুনাফা এবং আসল দুইটা একসাথে। এবার সেখান থেকে আপনি সুন্দর করে মুনাফা আসলটা বিয়োগ করে দেন। আপনি মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দিলে আপনার আলটিমেট কি থাকে? মুনাফাটাই থাকে। এটাই হচ্ছে কাজ। এবার দেখেন চক্রবৃদ্ধি সুদ সি ইকুয়াল, আচ্ছা মুনাফা, হ্যাঁ এটা ইকুয়াল সি হবে না, এটা ইকুয়াল আই হবে। কারণ সি হলে শুধুমাত্র মুনাফা আসল আর আই মানে লাভ, মানে সুদের পরিমাণ। আচ্ছা এবার দেখেন, তাহলে পি এর মান লাগবে, পি এর মানটা আমরা রেখে দিব 1 প্লাস আর কত? 4%, অর্থাৎ 4/100। 4% মানে 4/100 হোল টু দি পাওয়ার এন মাইনাস কত? পি। আচ্ছা, এন এর মান দেওয়া আছে 2 বছর মাইনাস পি। আচ্ছা দেখেন, পি গুণন এটার সাথে, আচ্ছা 4 দিয়ে 100-কে কাটলে কত দাঁড়ায়? 25। 4 দিয়ে 100-কে কাটলে কত দাঁড়ায়? 25। একটু মনোযোগ দেন। অর্থাৎ 1 প্লাস 1/, কত? 25। আচ্ছা, এটা না করে একটা কাজ করি, 100টার ভিতরে 100টা লসাগু নিয়ে নিই। ভিতরে 100 লসাগু নিলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এখানে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 100, 100-র সাথে 1 গুণ করলে 100 যোগ এদিকে দাঁড়ায় 4 এবং উপরে আছে স্কোয়ার মাইনাস পি। আচ্ছা, পি ইন্টু, দেখেন তো উপরে আছে 104, নিচে আছে 100, ওদিকে আছে স্কোয়ার মাইনাস পি। আচ্ছা, এবার আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি 4 দিয়ে ভাগ করে ফেলেন। উপরে যদি 4 দিয়ে ভাগ করেন সেখানে 4 যাবে 26 বার এবং নিচে যদি 4 দিয়ে ভাগ করেন সেখানে যাবে 25 বার। এইরকম কয়টা আছে? এইরকম, মানে এর উপরে কি? স্কোয়ার। এর পরের লাইনে আমরা এটা এবং এটা কয়টা লিখবো? 2টা লিখবো। এই কাজটা না করে আমি একসাথে করে ফেলি। 26/25 স্কোয়ার আছে একটা,
তাহলে 26/25 স্কোয়ার আছে যে এই জন্য কয়টা? 2টা। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এবার একটা কাজ করব। এখন যে কাজটা করব 25 গুণ করব। 25 গুণ করলে মনে রাখবেন 625 এবং উপরে কি গুণ করব? 26 গুণন 26 ইন্টু পি। তাহলে আমরা 26 এর সাথে 26টা একটু গুণ করি তো। 26 এর সাথে 6 কত? 36। সাথে আছে কত? 3। এবার এ বরাবর করছি, এ বরাবর করেন, এ বরাবর করেন। তাহলে দেখেন 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12, 12 12 24, 24 আর 3 কত? 27। সাথে আছে 2, 2 দ্বিগুণে 4, 4 আর 2 6, 676, 676। এদিকে আছে পি, পিটা বসে গেছে মাইনাস পি। আশা করি এতটুকু আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এতটুকু যদি বোঝাতে পারি, এবার এবার আমরা কি করব? 625টা লসাগু নিয়ে নিব। এদিকে আছে শুধুমাত্র পি, এখানে আছে 625টা কি করব? 625টা লসাগু নেব। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এটাকে যখন এই লসাগুটাকে যখন এটা দিয়ে ভাগ করব, ভাগফল 1, একের সাথে যখন 676 গুণ করব, তাহলে 676 পি। আচ্ছা, এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এর হর হচ্ছে মনে মনে 1, 1 দিয়ে যখন এটাকে ভাগ করব, ভাগফল 625, এই 625 এর সাথে যখন পি গুণ করব, আলটিমেট 625 পি দাঁড়াবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। 625। আচ্ছা, এবার দেখেন আপনি এটা থেকে এটা বিয়োগ করেন। দেখেন 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 6 থেকে 6 বিয়োগ করলে এত, মানে 0, 0টা দেওয়ার দরকার নাই বাম পাশে, এত বাই 625। অর্থাৎ অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সরল মুনাফা পেলাম 2p/25। সরল মুনাফার মান পেলাম 2p/25। আমার মান লাগবে পি এর মান। পি অজানা রাশি, এই জন্য আমি পি এর মানটা রেখে দিছি। আমার মান লাগবে পি এর মান। তাহলে সরল মুনাফা আই ইকুয়াল 2p/25 এবং এখানে চক্রবৃদ্ধি মুনাফা যেটা পেলাম সেটা হচ্ছে 51p/625। আচ্ছা, এখন মুনাফার মধ্যে কোনটা বড়? আপনি বলেন মুনাফার মধ্যে কোনটা বড়? চক্রবৃদ্ধি মুনাফাটা। আপনি 1 বছর টাকা রাখছেন এবং প্রথম বছর 200 টাকা সুদ আসছে, পরের বছর ওই 200 টাকাগুলো মূলধন হিসেবে কাজ করবে, মানে মূলধনের মতো করে কাজ করবে, মানে পরের বছর আগের মূলধন এবং নতুন বছর যে 200 টাকা যোগ হয়েছে এগুলোর উপরে মূলধন আসবে। এই জন্য চক্রবৃদ্ধি মুনাফাটা বড় হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা 500, মানে 51p/625 এবং সরল মুনাফাটা ছোট হবে। সরল মুনাফা কত? 2p/25। তাদের পার্থক্য কত? 1। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তাদের পার্থক্য কত? 1। আপনি যখন এটা এবং এটার লসাগু নেবেন তখন আপনার লসাগু আসবে 625। এখন এই লসাগুটা কেমনে আসছে? 625 লসাগুটা কেমনে আসছে এটা এখন বুঝবেন না, কারণ আমি আপনাদেরকে লসাগু পড়াইনি। যখন লসাগু পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি চাইলে কিভাবে করতে পারেন লসাগুটা? ওই বাচ্চারা লসাগু এই যে 625 25 এভাবে দিয়ে 5 দিয়ে যান, 5 দিয়ে নেন, 2 দিয়ে নেন, 3 দিয়ে নেন, এভাবে আপনাদের লসাগুটা এখন আপাতত নিতে হবে, কারণ আমি লসাগু পড়াইনি। আচ্ছা, যখন এটাকে এটা দিয়ে ভাগ করবে, ভাগফল 1, 1 এর সাথে যখন 51p গুণ করবে 51p। এখন আমরা দেখব 25টা 625 এর মধ্যে কয়বার আসে। 25 625 এর মধ্যে 25 625 এর মধ্যে 25 বার যায়। কয়বার যায়? 25 বার। একটু চিন্তা করেন, 25 250 এর মধ্যে 10 বার যায়, তাহলে 500 এর মধ্যে 20 বার যায়, বাকি 125 এর মধ্যে 5 বার যায়, মানে 25 বার যায়। 25 দিয়ে এটাকে যখন ভাগ করবেন, ভাগফল 25, এই 25 এর সাথে যখন উপরে 2 গুণ করবেন তাহলে 51p ইকুয়াল কত? 1। আচ্ছা, 50p 51p না 50p। আচ্ছা, 51p থেকে 50p বিয়োগ করে দিলে একটা p বাকি থাকে, নিচে থাকবে 625 ইকুয়াল 1। ইকুয়াল কত? 1। এবার কোনাকুনি গুণন করে দেন, আলটিমেট আমার 25p ইকুয়াল দাঁড়ালো 625 টাকা। আমি একদম ক্লিয়ারলি আপনাদের রিটেন নিয়মটা করিয়ে দিচ্ছি। এখন এই ম্যাথটা যদি না বুঝেন আমি আবার বলি, শুনেন। আমাদেরকে প্রশ্নে বলা আছে স্যার পার্সেন্ট হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে, মানে কি? পি এর মান দেওয়া নাই, পি এর মান খুঁজছি। তাহলে আমরা বের করব সরল সুদ আই ইকুয়াল পি আর এন বাই 100। পি এর মান নাই, এই জন্য আমি পি এর মান অজানা রাশি রেখে দিছি।
এরপর আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করব। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? চক্রবৃদ্ধি মুনাফা আসলের সূত্র কি? সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসল। চক্রবৃদ্ধির মুনাফা আসলের নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সেটা থেকে যখন আসলটা বিয়োগ করে দিব, চক্রবৃদ্ধি মুনাফা আসল থেকে যখন আসলটা বিয়োগ করে দিব, সেটা হবে চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, তাহলে আমি সেই কাজটা করেছি। চক্রবৃদ্ধি মুনাফা আসল থেকে পিতে বিয়োগ করে দিছি, আসলটা বিয়োগ করে দিছি, তাহলে যেটা বের হয়েছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এবার ক্যালকুলেশন করে আমি চক্রবৃদ্ধি মুনাফা পেলাম এত এবং সরল মুনাফা পেলাম এত। এবার আমাকে প্রশ্ন বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি সুদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের চেয়েও বড়, এই জন্য চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইকুয়াল 1 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করে পি এর মান বের করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের রিটেন নিয়ম। আশা করি আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, মানে হচ্ছে এটা আর এর মান। শতকরা 10 টাকা মানে এটা কিসের মান? আর এর মান। 10 টাকা হার সুদে 5,000 টাকায় 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 3 বছরের সরল সুদ। আচ্ছা, 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আমি আপনাদেরকে বলছিলাম শর্টকাট, যখন 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দিবে, তখন আমাদের শর্টকাট সূত্র হবে পি আর স্কোয়ার ইন্টু 1 প্লাস আর। এভাবে আর প্লাস 3 কিভাবে দিয়েছিলাম? আর প্লাস 3 এভাবে আমি আপনাদেরকে দিয়েছিলাম। আমি বলছিলাম যে 2 বছরের হলে শুধুমাত্র 2 বছরের পার্থক্য হলে শুধুমাত্র পি স্কোয়ার, আর 3 বছরের পার্থক্য হলে পি স্কোয়ার ইন্টু আর প্লাস 3। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট সুদের পার্থক্য বের হয়ে যাবে। তাহলে দেখেন তো পি এর মান কত? 5,000। পি এর মান 5,000। কত পার্সেন্ট, কত হার সুদে? 10 টাকা হার সুদে। হার মানে হচ্ছে 10/100, মানে হচ্ছে 10%। 10% মানে হচ্ছে 10/100, 10/100। আচ্ছা, তাহলে 10/100 উপরে হবে স্কোয়ার ইন্টু আর এর মান কত? আবার সেম 10%, মানে হচ্ছে 10/100 যোগ 3। এতটুকু বুঝছেন আশা করি। আচ্ছা, তাহলে দেখেন 5,000 গুণন এটা কাটাকাটি দেন, উপরে থাকে 1, নিচে থাকে 10। এইরকম কয়টা হয়? 2টা। স্কোয়ার আছে এই জন্য 2টা। তাহলে 1/10 ইন্টু এটা কাটাকাটি করে ফেলেন তো। আলটিমেট লসাগু কত? 10। লসাগু 10 নিলে এদিকে থাকে 1, ওদিকে থাকে কত? এদিকে থাকে 1, এদিকে থাকে 1 এবং ওদিকে থাকে এদিকে থাকবে কত? 1 এবং ওদিকে 3 10 30, তার মানে হয়ে যাবে কত? 31। অপশন আমি একটু ভুল দিয়ে দিছি, অপশনটা দেখেন। আচ্ছা, ধরেন এটা মনে মনে আপনি ধরে নেন এটা রিটেন, এটা অপশনটা আমি ভুল দিছি। ধরেন আপনি মনে মনে ধরে নেন এটা রিটেন, এটা মনে মনে ধরে নেন রিটেন না, আসলে এটা তো রিটেন অ্যাপ্লাই করাই যাবে না। আচ্ছা দেখেন, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা গেছে গা। এবার 5 এর সাথে আপনি 31 গুণ করেন। 31 গুণন 5 3 5 একে 5 3 5 15 155, মানে 3 10 30 যোগ 1। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 155 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 5 একে 5 3 5 15। হ্যাঁ, এইটাই। আচ্ছা, বার্ষিক 10% হার সুদে, মানে আর এর মান দেওয়া আছে কত বছরে, মানে জিজ্ঞেস করছে কত বছর। কত বছর মানে এন এর মান জিজ্ঞেস করছে, এবং 5,000 টাকাই চক্রবৃদ্ধি মূলধন। 5,000 টাকা মানে হচ্ছে কিসের মান? পি এর মান। চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে? এত টাকা হবে। চক্রবৃদ্ধি মূলধন 6,655 টাকা হবে। মানে আমার থেকে এন এর মান খুঁজছে, চক্রবৃদ্ধি মূলধনের মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে একটু দেখেন তো ভাইয়া, চক্রবৃদ্ধি মূলধন একটু দেখেন তো। দেওয়া আছে চক্রবৃদ্ধি দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন কয় টাকা। চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ 6,655 টাকা। চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ 6,655 টাকা। আমি আপনাদেরকে বলছিলাম চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করে? সি দ্বারা। আমি আপনাদেরকে বলছিলাম চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসল, এবং সেই সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইকুয়াল 655 টাকা। আশা করি বুঝছেন। আচ্ছা দেখেন, এবার এখান থেকে আমরা এন এর মানটা বের করে ফেলবো। শেষ। পি এর মান কত? 5,000। পি এর মান কত? 5,000 ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট হার? 10% হার। 10% মানে হচ্ছে 10/100।
উপরে আসে স্কোয়ার 6655। আচ্ছা, এখান থেকে এনের মান বের করে ফেলবো। দেখেন এইটা গুণ আকার আছে, ওই পাশে বাঁক আকারে পাঠাই দিব, এখানে এটার সাথে এটা কাটাকাটি দিয়ে দিই। আলটিমেট আমার এবার দেখেন তো এখানে ভিতরে লসাগু নিয়ে নিলে কত হয়, ভিতরে লসাগু আসবে 10, এদিকে হবে 10, 10 একে 10, এদিকে হবে 1। এতটুকু বুঝছেন আশা করি। আচ্ছা, হল টু দি পাওয়ার n, হল টু দি পাওয়ার n, এবং 6655 বাই নিচে হবে 5000, নিচে কত হবে 5000। এতটুকু বুঝছেন, কারণ আমি কি আকারে নিয়ে গেছি, বাঁক আকারে। উপরে দাঁড়ায় কি 11, 11 ভাগের কত 10, এবং 11 ভাগের 10 উপরে হয় কার মান n। এবার আমি এটাকে 5 দিয়ে কাটি, উপরে 5 দিয়ে কাটলে 6 এর মধ্যে যায় একবার, এবং 6 এর মধ্যে একবার গেলে বাকি থাকে 1, 16, 16 এর মধ্যে যায় 3 বার, বাকি থাকে 1, 15, 15 এর মধ্যে যায় 3 বার, বাকি 5 এর মধ্যে যায় একবার। এবং এটাকে যদি 5 দিয়ে কাটে এখানে যাবে একবার, 0 0 0। আলটিমেট আমার কি থাকে 13,331 ডিভাইডেড বাই 1000। এতটুকু বুঝছেন আশা করি। এতটুকু বুঝতে পারলে এবার আমি কিসের মান বের করব, n এর মান বের করব। 11/10 হল টু দি পাওয়ার n। আপনি একটা কথা আমাকে বলেন তো, আশা করি আপনার জানা আছে, এখানে এই জিনিসটার নাম হচ্ছে বেস অথবা ভিত্তি, এটার নাম হচ্ছে পাওয়ার। আমরা সূচকের একটা নিয়ম জানি, বেস বা ভিত্তি সেম হয়ে গেলে বেস বেস বাদ যাবে, পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে, অথবা পাওয়ার পাওয়ার সেম হয়ে গেলে পাওয়ার পাওয়ার বাদ দেওয়া যাবে, বেস 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 সমান বেস লেখা যাবে। তাহলে আমার n এর মান লাগবে। আচ্ছা, এদিকে নিচে কি আছে বলেন তো ভাইয়া, নিচে আছে 1000, নিচে আছে কত 1000। আচ্ছা আচ্ছা নিচে আছে, আচ্ছা আমি এদিকে এটা আবার লিখে ফেলি, নিচে আছে কত 1000। আচ্ছা, আপনি এবার আমাকে বলেন 11 বাই কত 10 স্কোয়ার। এবার আপনি আমাকে বলেন নিচে বানাবো 10, এখানে নিচে কত বানাবো ভাইয়া, নিচে বানাবো 10, কারণ এদিকে আমার, আচ্ছা আমি বানাবো কিরকম দেখেন 11/10, আমার এরকম বানাতে হবে, কারণ এইটার মতো এই বৃত্তির মতো যদি এই বৃত্তি বানাতে পারি তাহলে বৃত্তি বা n ইকুয়াল পাওয়ার যেটা থাকবে সেটা, তাহলে এরকম বানাই ফেললাম। এবার এদিকে আছে 10, এদিকে আছে 10, এবার এই 10 এই 1000টা মিলাই ফেলতে হবে। আপনি আমাকে বলেন 10-এর উপর পাওয়ার কত করলে 1000 হয়, 10-এর উপর পাওয়ার কত করলে 1000 হয়, 10-এর উপর পাওয়ার স্কোয়ার করলে 10 স্কোয়ার মানে 100, 10 কিউব মানে 1000। তাহলে 10-এর উপর পাওয়ার যদি 3 করেন তাহলে 1000 হয়ে যায়। আর আপনার এটা মিলাতে হবে না, এটা এমনিতেই মিলে গেছে। আপনি এবার ক্যালকুলেটর মেরে দেখেন 11 কিউব মানেন এটা চলে আসবে। আপনার নিচেরটা দেখে আমরা মিলাই ফেলবো, কারণ নর্মালি আমরা নিচেরটার সাথে পরিচিত, 10-এর 10 কিউব মানে 1000। তাহলে বৃত্তি সেম, বৃত্তি বাদ n ইকুয়াল কত 3 বছর। কাঙ্ক্ষিত উত্তর 3 বছর, সেটা হচ্ছে ক নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই ম্যাথের মধ্য দিয়ে আমরা আমাদের মুনাফার টাইপ 14 শেষ করে ফেলছি। টাইপ 14 আমাদের শেষ, এখন আমরা টাইপ 15 করব। টাইপ 15-এর মধ্য দিয়ে পুরো মুনাফা অধ্যায়টা শেষ হয়ে যাবে। n এর মান ত্রৈমাসিক ও ষান্মাসিক হলে, বিষয়টা আমি একটু বুঝাই। দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলা ম্যাথ করেছি সবগুলা ম্যাথে আমরা 1 বছর হলে n এর মান 1 ধরি, 2 বছর হলে n এর মান 2 ধরি, 3 বছর হলে n এর মান 3 ধরি, এইরকম না। আসলে n ইকুয়াল আপনি বছর চিন্তা করলে হবে না, n ইকুয়াল হচ্ছে টার্ন সংখ্যা। কি সংখ্যা ভাইয়া, n ইকুয়াল হচ্ছে টার্ন সংখ্যা। কিরকম টার্ন আমি আপনাকে বোঝাই। n ইকুয়াল কি সংখ্যা, টার্ন সংখ্যা। অর্থাৎ আপনাকে যদি বলা হয় বার্ষিক 10% হার সুদে, বার্ষিক 10% হার সুদ মানে কি জানেন, এক বছরে 100 টাকায় 10 টাকা করে সুদ, 1 বছরে 100 টাকায় 10 টাকা করে সুদ। তাহলে সুদের হারের পরিমাণটা বাৎসরিক হিসাব করা হয়, মানে বছরে হিসাব করা হয়। এই জন্য আমরা এর মানটা বছর ধরি। যদি আমাকে বলে দেয় 3 মাসিক, আমাকে যদি বলে দেয় কয় মাসিক, 3 মাসিক, 3 মাসিক মানে ভাইয়া একটু বুঝেন, 3 মাসিক মানে হচ্ছে প্রতি 3 মাস পর পর সুদের হারের পরিমাণ হিসাব করবে। মানে হচ্ছে 3 মাসে একবার, মানে 10% হার সুদ মানে
3 মাসে 100 টাকায় 10 টাকা সুদ, বাকি 3 মাসে 100 টাকায় 10 টাকা সুদ। তখন আমরা n এর মান 3 মাসে n এর মান ধরবো কয়টা? একটি। যদি বলে ষান্মাসিক মানে কি? 6 মাসে একবার সুদের হারের পরিমাণ নির্ভর করবে, অর্থাৎ 6 মাসে 100 টাকায় 10 টাকা করে সুদ দিবে। আপনি n এর মান বছর হিসাব করলে হবে না। কোন মেতে আপনি বছর হিসাব করবেন? আপনি বছর হিসাব করবেন যদি আর এর মানটা বছরে দেওয়া হয়, আর এর মানটা মুনাফার হারটা যদি বছরে হিসাব করা হয়। আর যদি বলে ষান্মাসিক বললে 6 মাসে একবার মুনাফার হার, আর বাকি 6 মাসে আরো একবার মুনাফার হার, অর্থাৎ n মানি বছর নয়, n মানি হচ্ছে টার্ম সংখ্যা। তো আপনাদেরকে এতটুকু মাথায় রাখবেন আর কি। আচ্ছা, এবার দেখেন, এবার আমি আপনাকে বুঝে দেখেন, আমাদেরকে যদি বলা হয় ষান্মাসিক, দেখেন আমি বলি ষান্মাসিক n এর মান ষান্মাসিক হলে তার ধরেন তো 6 মাস ষান্মাসিক মানে আর হবে 6 মাসে একবার, বাকি 6 মাসে আরো একবার, বাকি 6 মাসে n এর মান আরো একবার। ষান্মাসিক বললে এক বছরে n এর টার্ম আসবে 2টা। যদি বললে 3 মাসিক, তখন 3 মাসে একটা n, একবার আর এর মান, অর্থাৎ একটা n, বাকি 3 মাসে আরো একটা n, বাকি 3 মাসে আরো একটা n, বাকি 3 মাসে আরো একটা n, মানে 12 মাস হয়ে যাচ্ছে। অর্থাৎ বছর একটা, কিন্তু n এর মান দাঁড়ালো কয়টা? 7টি টার্ম। কয়টি টার্ম? 7টি টার্ম। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ষান্মাসিক বললে আপনি মাথায় রাখবেন, আপনি 12কে 6 দিয়ে ভাগ করবেন, মানে 2টি n এর মান, 2টি টার্ম। কয়টি টার্ম? 2টি টার্ম। আপনাকে যদি বলা হয় 3 মাসিক, আপনাকে যদি বলা হয় n এর মানটা 3 মাসিক হিসাব করলে 3 মাসিক, তখন আপনি যা করবেন 12/3 মানে হচ্ছে 7টি টার্ম। মানে কি কয়টি টার্ম? 7টি টার্ম। আশা করি বুঝছেন, মানে এক বছরে 7টা টার্ম, এক বছরে 2টা টার্ম। যদি n এর মানটা যদি বলে ত্রৈমাসিক, বলে 3 মাসিক বা ত্রৈমাসিক। যদি n এর মানটা যদি বলে 4 মাসিক, n এর মানটা যদি আপনাকে বলা হয় 4 মাসিক, তাহলে আপনি কি করবেন? 12/4 মানে হচ্ছে 3টি টার্ম। কয়টি টার্ম? 3টি টার্ম। মানে এগুলো হচ্ছে n এর মান। এগুলো কিসের মান? n এর মান। কয়টা? 3টা। আপনাকে যদি বলা হয় 8 মাসিক, তাহলে আপনি সুন্দর করে 12কে 8 দিয়ে ভাগ করে দেন। আপনাকে যদি বলা হয় 9 মাসিক, আপনি সুন্দর করে 12কে 9 দিয়ে ভাগ করে দেন। আপনাকে যদি বলা হয় 10 মাসিক, তাহলে আপনি সুন্দর করে 12কে 10 দিয়ে ভাগ করে দেন। আমি আশা করি টার্মের বিষয়টা বোঝাতে পেরেছি। টার্মের বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। এখন আমি ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে ফেলি, হারের মানটা, হার। আচ্ছা দেখেন, মানে টার্ম সংখ্যাটা বুঝতে পারছেন আপনি, টার্ম সংখ্যাটা বুঝতে পারছেন। এবার আমি হারটা বলবো, হার আর ইকুয়াল। যে হারটা দেওয়া হয় সেটা বাৎসরিকে দেওয়া হয়। কিসে দেওয়া হয়? বাৎসরিক হার দেওয়া হয়। তাহলে ধরেন আমি বললাম 20% হারে। কয় পার্সেন্ট হারে? 20% হারে। কয় পার্সেন্ট হারে? 20% হারে। বললাম কয় মাসিক? ষান্মাসিক। অর্থাৎ 20% হারে মানে এক বছরে 20%, এক বছরে 20%। কিন্তু ষান্মাসিক মানে 12/6, মানে টার্ম হবে কয়টা? 2টা। তাহলে এক বছরে আর এর মান 20%, টার্ম 2টা। তাহলে এক টার্মে আর এর মান হবে কত? তাহলে 20/2 মানে হবে 10%। মানে আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা টার্ম বের করব। টার্ম কিভাবে বের করব? 12কে ভাগ করে। আর এর মানটা কিভাবে বের করব? সেটা আমরা এক বছরে কয়টা টার্ম দেখব। এক বছরে যতটি টার্ম, তত টার্ম সংখ্যা দিয়ে আর কে মুনাফার হারকে ভাগ করে দিব। আলটিমেট আমাদের প্রতি টার্নে মুনাফার হার কত সেটা বের হয়ে যাবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। এটার কারণটা হচ্ছে, আমাদের আর এর মানটা কোথায় দেওয়া থাকবে? আর এর মানটা দেওয়া থাকবে বছরে, মানে 10% বললে এটা এক বছরে 10% দেওয়া থাকবে। আচ্ছা, এখন যদি না বুঝেন, আমরা ম্যাথ করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এবার, অর্থাৎ আপনি হার ইকুয়াল মনে রাখবেন, হার যত হার দিবে তত হার বাই টার্ম সংখ্যা।
মানে এক বছরের টার্ম সংখ্যা কত, এক বছরের টার্ম সংখ্যা। আশা করি বুঝছেন। এখন আমি ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। 20% যৌগিক মুনাফায় 20% যৌগিক মুনাফায় 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করলে যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেব করা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমরা টার্নটা বের করি, এন এর মানটা। ভাইয়া কত বছর দেখেন তো একটু। 2 বছরের জন্য। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। অর্ধ বছর হিসাব করলে তাহলে দেখেন তো 2 বছর মানে কয় মাস? আচ্ছা দেখেন, অর্ধ বছর, আচ্ছা 1 বছর মানে কয় মাস? 1 বছর মানে 12 মাস। অর্ধ বছর মানে কয় মাস? 6 মাস। তাহলে 1 বছরের টার্ম দাঁড়াবে কয়টা? 2টি টার্ম। 1 বছরের টার্ম কয়টা? 2টা। কিন্তু আমরা তো 1 বছরের জন্য হিসাব করব না, আমরা 2 বছরের জন্য হিসাব করব। তাহলে এটা হচ্ছে 1 বছরের টার্ম। কয় বছরে? 1 বছরের টার্ম। 1 বছরের টার্ম। তাহলে 2 বছরের টার্ম হবে কয়টা? 2 বছরের টার্ম হবে 2 × 2 মানে হচ্ছে 4টি টার্ম। কয়টি টার্ম? 4টি টার্ম। মানে এন এর মান 4। আর এর মান কত হবে? মুনাফার হার আর এর মান কত হবে ভাইয়া? দেখেন আর এর মান কত পার্সেন্ট? 20%। এটা কোথায় দেওয়া আছে? 1 বছরে। কয় বছরে ভাইয়া? 1 বছরে 20%। তো আমরা তো 1 বছরে বের করব না, আমরা প্রতি টার্মে বের করব। তাহলে দেখেন তো 1 বছরে যদি 20% হয়, 1 বছরে টার্ম কয়টা? 2টা। তাহলে একটি টার্নে মুনাফার হার দাঁড়ায় কত? 10%। অর্থাৎ একটি টার্নে মুনাফার হার কত? মানে একটি টার্নে মুনাফার হার 10%। এখন আপনি আমাকে বলতে পারেন ভাই 7 দিয়ে কেন ভাগ করি নেই? না, আমাদের মুনাফার মান যেটা দেওয়া আছে সেটা বছরে দেওয়া আছে, 1 বছরে দেওয়া আছে, সেটা 2 বছরে না। তাহলে 1 বছরের টার্ম দিয়ে ভাগ করতে হবে। এতটুকু বোঝাতে পেরেছি। মুনাফার হার পেয়ে গেছি এবং টার্ম এন এর মান পেয়ে গেছি। এবার আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলবো। চক্রবৃদ্ধি মূলধনের অপর নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসল। পি 1 + r⁴n। পি এর মান হচ্ছে 10,000। 10,000 × 1 + আর এর মান হচ্ছে 10/100 মানে 10%। এবং টার্ম সংখ্যা 4টা। টার্ম সংখ্যা কয়টা? 4টা। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। তাহলে দেখেন 10,000 ইন্টু এটার সাথে এটা কাটাকাটি করলে নিচে থাকে কত? 10 এবং উপরের দিকে থাকে কত? 10 লসাগু নিলে, এবং এদিকে থাকে কত? 1। আচ্ছা, উপরে আছে (4). আচ্ছা, এবার দেখেন এদিকে আছে 10,000। কত? 10,000 ইন্টু উপরে আছে 11। উপরে আছে কত? 11, নিচে আছে কত? 10। এরকম 4 মানে কয়টা? 4টা। তাহলে একসাথে 4টা দিয়ে দিই। 11/10, 11/10 এবং 11/10। 11/10। 0 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা 11 মানে 4টা 11 গুণ করলে 11⁴। 11⁴। এটাই হচ্ছে রিটেন নিয়ম। কি নিয়ম? রিটেন নিয়ম। রিটেন নিয়ম হলে আপনি এটাকে বাংলা এতটুকুর মধ্যে রেখে দিলে রেখে দেন, আপনার উত্তর হয়ে যাবে। কিন্তু আপনি যদি এমসিকিউ করতে চান, আপনার আগে দেখবেন, আপনি আগে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার টার্ন করে বের করবেন। কি? টার্ন। তো টার্ন বের হয়ে গেলে যদি এরকম অপশন থাকে তাহলে 11⁴ টার্ন, টার্ন মানে আপনার টার্নের সাথে অপশনের যে টার্নটা মিলে যাবে সেটা আপনি দাগায় ফেলবেন, মানে অপশন টেস্ট করবেন। আবার সেখানে কিন্তু বৃত্তি সেম দিতে হবে। বৃত্তি সেম দিলে আপনি টার্ন বের করবেন প্রশ্ন থেকে। টার্ন আর এখানে পাওয়ার সমান হয়ে গেলে সেটাই উত্তর। কিন্তু বৃত্তি সেম না হলে আপনার বের করতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আশা করি আমি ম্যাথ বোঝাতে পেরেছি। এরপর আরেকটা করাই। তাহলে ভাইয়া দেখেন তো এটা একটু। এত টাকা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ডিজিট। কত টাকা সেটা দেখার দরকার নাই। 8টা শূন্য। 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি চক্রবৃদ্ধি মুনাফা ত্রৈমাসিক হিসাব করা হয় তাহলে আমরা এন এর মান বের করব। কিসের মান? এন এর মান। অর্থাৎ 1 বছরে টার্ন বের করব। 1 বছরে মাস হচ্ছে 12টা। আমরা হিসাব করব ত্রৈমাসিক। তাহলে 1 বছরে এন এর মান দাঁড়ালো কয়টা? 4টে। আমরা ম্যাথে কয় বছর হিসাব করব? 2 বছরের জন্য। তাহলে 2 বছরে টার্ন দাঁড়াবে কত? 4 × 2।
4 ইন্টু 2 মানে হচ্ছে 2 বছরের টার্নের মান দাঁড়াবে 8টি। টার্ন কয়টি? 8টা। কিন্তু মুনাফার হার আর ইকুয়াল কত? 40। কত দিয়ে ভাগ করব? 2 বছরের টার্ন দিয়ে নাকি 1 বছরের টার্ন দিয়ে? অবশ্যই 1 বছরের টার্ন দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে হারের মানটা দেওয়া হয় মুনাফার হার, সেটা 1 বছরের মোট দেওয়া হয়। তাহলে 1 বছরে যদি 7টা টার্ন হয় তাহলে 40, 10, 10, 10 এরকম 40। তাহলে কত দাঁড়ালো? 10% হচ্ছে টার্নের সংখ্যা, মুনাফার হারের পরিমাণ। এবার আপনি চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলেন। চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসল। আমি গতবারের সূত্র দিয়ে বের করছি, এবার সূত্র ছাড়া বের করব। চক্রবৃদ্ধি মূলধন সূত্র ছাড়াও বের করা যায়। দেখেন, একটু দেখেন। সূত্র ছাড়া তো আমি আপনাদেরকে আগে দেখা দিছি কত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এত এর কয়টা ভাইয়া? কত পার্সেন্ট? 10%। কয় পার্সেন্ট? 10%। মানে 10% এর। আচ্ছা, আমি এর না দিয়ে একেবারে গুণটা দিয়ে দিই যাতে একটু আমাদের শর্টকাটে হয়ে যায়। 10% মানে হচ্ছে 110%। কয়টা দাঁড়াবে? যতটি টার্ম ততটি। 2 বছরের 8টা টার্ম। 1টা 2টা 3টা 7টা 5টা 6টা 7টা 8টা। তাহলে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা জিরো। এদিকে কয়টা? 8টা। 100 110 বাই 100 110 বাই 100 110 বাই 100 110 বাই 100। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 8টা লিখতে হবে। 110 বাই 100 110 বাই 100 আরও একটা লিখতে হবে। 110 বাই 100। কয়টা হয়েছে দেখেন তো? 8টা হতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, এদিকে জিরো কয়টা? জিরো এদিকে 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবং উপরে এখানে একটা জিরো, তাহলে উপরে 8টা জিরো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এদিকে 8টা উপরে 8টা, মানে মোট 16টা জিরো চলে গেছে। এবার নিচে আসবে কয়টা জিরো দেখেন। এদিকে মানে এখানে মোট 8টা, তাহলে 8টার জন্য একটাতে 2টা করে জিরো হলে মোট 16টা জিরো। কয়টা জিরো আসবে? 16টা জিরো। উপরে নিচে কাটাকাটি। আলটিমেট আপনার কয়টা 11 থাকে উপরে? এখানে 8টা 11 আছে। কয়টা 11? 8টা 11 মানে হচ্ছে 11 টু দি পাওয়ার 8। 11 টু দি পাওয়ার 8 হবে আপনার উত্তর। আপনি এটা চাইলে অপশন টেস্ট দিয়ে করতে পারেন। অপশন টেস্ট দিয়ে কিভাবে করবেন? আমি আপনাকে বলছিলাম অপশনগুলো যদি এরকম সবগুলো যদি বৃত্তি যদি সেম থাকে তাহলে আপনি টার্ন সংখ্যা বের করবেন। তাহলে বৃত্তির উপরে টার্ন সংখ্যা এবং বৃত্তির উপরে টার্ন সংখ্যা এবং পাওয়ার সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে সেটা হবে কাঙ্ক্ষিত উত্তর। আপনি এমসিকিউর জন্য এই ম্যাথ এভাবে অপশন টেস্ট করেও করতে পারবেন। তো আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের মুনাফা ক্লাস শেষ হয়ে গেছে। আগামীতে আমরা ক্লাস করব, আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে আমরা ক্লাস করব সংখ্যা। আমাদের মোটামুটি 26টা মতো ক্লাস হয়ে গেছে। 65টা ক্লাসের মধ্যে আমাদের পাটিগণিত শেষ হয়ে যাবে। এরপর আমরা জ্যামিতি ধরবো, এরপর আমরা বীজগণিত ধরবো, এবং এরপর আমরা মেন্টাল এবিলিটি প্রশ্নগুলো সলভ করব। প্লাস সাথে আবার ইংলিশ কোর্সটা আছে। ইংলিশ প্লেলিস্টে যান। ইংলিশ প্লেলিস্ট করলে আপনার জবের জন্য ইংলিশ গ্রামার একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক সহকারে শেষ হয়ে যাবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।